বহুদিন থেকেই সন্দেহ হচ্ছিল আরাধনার, কিন্তু সন্দেহকে গুরুত্ব দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে পায়নি। অঙ্কুশ যে বহুদিন থেকে ওকে ঠকিয়ে চলেছে সেটা আজ করতে পারলেও বিশ্বাস করতে চায়নি। 9 বছর ধরে একসাথে পথ চলার পর এমন একটা দিন দেখতে হবে, ভয়াবহ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। প্রথম প্রথম আরাধনার মনে হয়েছে সম্পর্কটা হয়তো একঘেয়ে হয়ে গেছে অঙ্কুশের কাছে। দীর্ঘদিন ধরে একসাথে থাকতে থাকতে যেমনটা হয়, প্রতিদিনের খাওয়া, ঘুম, দৈনন্দিন কাজকর্ম সবকিছুর মাঝে পড়ে ভালোবাসা হয়তো বদলে যায় শুধুই কেজো একটা সম্পর্কে। লাগাম ছাড়া আবেগ ফুরিয়ে যায় একটু একটু করে। ঠিক সেভাবেই হঠাৎ করেই যেন আরাধনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে অঙ্কুশ। এমনকি বিছানাতেও আগের মতো ঘনিষ্ঠ হয় না। কত সাধ্য সাধনা, কত চেষ্টা করেছে যাতে সম্পর্কের উত্তাপ ফিরে আসে, কিন্তু অঙ্কুশ যেন একতাল বরফ। হাজার উত্তাপেও সেই বরফ গলেনি। কি ভুল হচ্ছে? অঙ্কুশ কেন বদলে যাচ্ছে? রাত দিন শুধু ভেবে ভেবেই পাগল হচ্ছিল আরাধনা। আজ সকালেও অঙ্কুশ অফিসে বেরিয়ে যাওয়ার সময় একবারও ফিরে তাকায়নি পেছনে দাঁড়িয়ে থাকা আরাধনার দিকে। যেন আরাধনা নামের কারোর অস্তিত্বই নেই। কেন এত উপেক্ষা? কারণ তো থাকতে হবে কিছু। একটা রাগ এসে বাসা বাঁধছিল আরাধনার বুকে। দুপুরে খাওয়ার পর অঙ্কুশকে ফোন করেছিল। প্রথমে তো ধরেনি, 2-3 বার ট্রাই করার পর ধরল এবং খুব বিরক্ত গলায় বলল, কি ব্যাপার, বিজি আছি বুঝতে পারো না? একটা দীর্ঘশ্বাস চাপল আরাধনা। এই অঙ্কুশই না, কিছুদিন আগেও আরাধনা এভাবে কল করলে খুশি চেপে রাখতে পারত না। মুখে বলতো বটে, বড্ড জ্বালাও তুমি, কিন্তু খুশি যে হতো সেটাও তো বোঝা যেত। বিষাদ চেপে রেখে আরাধনা মেকি খুশি খুশি গলায় বলল, আজ একটু তাড়াতাড়ি আসবে, একটু বেরোবো ভাবছি। কোথায় যাবে? একটা মুভি দেখতে পারি, তারপর একসাথে ডিনার করে বাড়ি ফিরব। না না, সময় নেই, ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমার ফিরতে দেরি হবে, রুক্ষ গলায় বলল অঙ্কুশ। বুকের হাহাকার চেপে রেখে আরাধনা বলল, আমার যে খুব ইচ্ছে করছে, কতদিন একসাথে বেরোই না আমরা। সময় হলেই বেরোবো, নাকি কান্নার কি আছে? রাখছি ফোন, কাজ আছে অনেক। আরাধনাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিয়েছিল অঙ্কুশ। একটা অন্ধ আক্রোশে বুকের ভেতরটা ফালা ফালা হয়ে যাচ্ছিল আরাধনার। এত উপেক্ষা, এত তাচ্ছিল্য। যাক, আরাধনা একাই ঘুরতে যেতে পারে। অফিস থেকে ফিরে আরাধনাকে দেখতে পাবে না অঙ্কুশ। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ল। কোথায় যাবে ভেবে দেখেনি যদিও, শুধুমাত্র অঙ্কুশকে শিক্ষা দিতেই বেরিয়ে পড়তে চেয়েছিল। হয়তো ওর দুর্বল হৃদয় চাইছিল যেভাবেই হোক অঙ্কুশ ওকে নিয়ে ভাবুক, টেনশন করুক। রাস্তায় বেরিয়ে কোথায় যাবে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল বর্ষার কথা। সেই স্কুলবেলার বান্ধবী, বহুদিন ওর বাড়িতে যাওয়া হয়নি। আগে প্রচুর যাওয়া আসা চলত, ইদানিং যোগাযোগ একটু কমে এসছে। বর্ষা খুব খুশি হবে আরাধনা গিয়ে হাজির হলে। মায়ের কাছেও যেতে পারত, কিন্তু মা কিভাবে যেন বুঝে ফেলে মেয়ের মন ভালো নেই, তাই ওদিকে যাওয়ার প্ল্যানটা বাতিল করল। বর্ষাদের ফ্ল্যাটটা নতুন রং করা হয়েছে বোধহয়, ঝলমল করছে। বর্ষা বাড়িতে থাকলেই হয়, ও আরাধনার মতোই হাউসওয়াইফ। 1 বছর হলো বিয়ে করেছে, প্রেম করেই। বিয়ের 2 বছরের আগে তো অঙ্কুশের সাথে 7 বছর প্রেম করেছে আরাধনা, কিন্তু সেই প্রেমের ছিটে ফোটাও কি আর অবশিষ্ট আছে ওর মনে? দরজা খুলে বর্ষার 2 চোখ গোল গোল হয়ে উঠল, তারপরেই ছদ্মরাগে মুখ গম্ভীর করে ফেলল। কে আপনি? কাকে চাই? আগে ঢুকতে দে, তারপর বলছি, হেসে ফেলল আরাধনা। পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হতেই এত মন খারাপের মধ্যেও বুকে ফুরফুরে হাওয়া। অনেক আগেই এখানে আসা উচিত ছিল। আমি অচেনা লোককে ঘরে ঢুকতে দিই না। দরজা আগলে দাঁড়িয়ে আছে বর্ষা। ঢুকতে দে, তারপর চেনাটাও হয়ে যাবে, হেসে হেসে বলল আরাধনা। সরে দাঁড়ালো বর্ষা। ঘরে ঢুকেই সোফায় ধপ করে বসে পড়ল আরাধনা। 1 গ্লাস জল খাওয়া আগে, কি গরম বাপরে। গম্ভীর মুখে জলের গ্লাস বাড়িয়ে ধরে বর্ষা বলল, এতদিন বাদে কি মনে করে? জলটা ঢকঢক করে খেয়ে নিয়ে আরাধনা কাঁচুমাচু মুখে বলল, অনেক দিন হয়ে গেছে তাই না? না, বেশি দিন নয়, সবে 5 মাস। বর্ষা আরও গম্ভীর। ভুল হয়ে গেছে রে, আর এমন হবে না দেখিস। তুই আসিসনি ধরে নিলাম অসুবিধে ছিল, কিন্তু ফোন করতেও কি অসুবিধে ছিল? ভুল হয়েছে বলছি তো, কিন্তু তুইও তো ফোন করিসনি। কেন করব? বারবার আমি কেন করব? তুই নিজে থেকে করিস কিনা সেটাই দেখছিলাম। গত কয়েক মাস ধরে কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে বর্ষাকে সেটা বলতে পারল না আরাধনা।
অঙ্কুশের ছাড়া আর কাউকে নিয়ে ভাবার সময় পেয়েছে নাকি যে ফোন করবে। কথা ঘোরাতে বলল, এতদিন পর দেখা হলো, তুই শুধু ঝগড়াই করবে? আচ্ছা বল, কি খাবি এখন? কিচ্ছু না, এত গরম কিছুই খেতে ইচ্ছে করে না। দাঁড়া, লস্যি বানিয়ে দি তোকে। লস্যি বানাতে গেল বর্ষা। অন্য সময় হলে আরাধনা উঠে বর্ষার সঙ্গে যেত, গল্প করত এলোমেলো, কিন্তু এখন যে কিছুই ইচ্ছে করছে না। মন খারাপি বাতাসটা আবার জাকিয়ে বসছে বুকের ভেতর। বসে বসে ঘরের চারদিকে অন্যমনস্কভাবে চোখ বোলালো আরাধনা। অনেক দিন পরে এলো, তাও বদলায়নি বিশেষ কিছু। একদিকের দেয়ালে ঝুলছে বর্ষা আর অঞ্জনদার বিশাল বাঁধানো একটা ছবি। ঝলমলে হাসি মুখে দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। পেছনে বরফে ঢাকা প্রান্তর, বিশাল পাহাড়। হানিমিনে সিকিম গেছিল ওরা। অঙ্কুশের সঙ্গেও এরকম ছবি আছে না? ছবিগুলো একই রকম আছে এখনও, শুধু সময়টাই পাল্টে গেছে কেমন। ঠেলে আসা দীর্ঘশ্বাস চেপে নিল আরাধনা। লস্যির গ্লাস হাতে ঢুকেছে বর্ষা। লস্যি খেতে খেতে অনর্গল কথা বলছিল বর্ষা। আরাধনা অন্যমনস্কভাবে হুঁ হাঁ করে যাচ্ছিল। একসময় বর্ষা বলল, অঙ্কুশদার খবর কি রে? অফিস থেকে ফিরে তোকে দেখতে না পেয়ে খেপে যাবে তো। এখানে আসছিস জানে? বুকটা চিনচিন করে উঠল আরাধনার। জোর করে হেসে বলল, জানে তো, অনেক চেষ্টায় রাজি করিয়ে এই আজ এলাম। বউকে একা ছাড়তে চায় না বোধহয়, ওকে বগলদাবা করেই নিয়ে চলে আসতিস। হাসছে বর্ষা। তাহলে তো হয়েই ছিল, ওর সময় আছে নাকি? নিজের অভিনয় ক্ষমতায় নিজেই অবাক হচ্ছিল আরাধনা। ওর নিখুঁত অভিনয়ে বর্ষা ভাবতেও পারছে না কতটা ঘুণ ধরেছে তাদের সম্পর্কে। কথা বলতে বলতে বর্ষা হঠাৎ করে বলল, কাছাকাছি একটা নতুন মল হয়েছে রে, খুব সুন্দর, চল দুজনে ঘুরে আসি। কতদিন দুজনে একসাথে বেরোই না, অঞ্জনের ফিরতে দেরি আছে, চল যাই। রাজি হয়ে গেল আরাধনা। ওখানে গেলে একটু অন্যরকমভাবে সময় কাটবে, ভুলে থাকতে পারবে যন্ত্রণাটা। যত ভুলে থাকা যায় ততই মঙ্গল। কিন্তু যন্ত্রণা হচ্ছে চোর কাটার মতো, যতই ছাড়ানোর চেষ্টা করা হয় ততই যেন চেপে বসে মনের আনাচে কানাচে। বেশ খুশি খুশি মন নিয়েই বেরিয়েছিল। মলের ঝলমলে শোরুমগুলোর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অজস্র সুখী সুখী চেহারাগুলো দেখতে দেখতে নিজের যন্ত্রণাটা সাময়িকভাবে ভুলেই গেছিল। কিন্তু ফুড কোর্টে গিয়েই পা দুটো জমে গেল ফ্লোরে। বিস্ফারিত যোগ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইল অবিশ্বাসে। এ কি দুঃস্বপ্ন নাকি সত্যি? বুকের কাঁপুনি বলে দিচ্ছিল দৃশ্যটা জলজ্জন্ত বাস্তব। অঙ্কুশ বসে আছে কোণের দিকের একটা টেবিলে। একা নয়, যে সুন্দরী মেয়েটি মুখোমুখি চেয়ারটা দখল করে বসে আছে তাকে চেনে না আরাধনা, কসমিন কালেও দেখেনি। মেয়েটার হাতে হাত দিয়ে খুব হেসে হেসে কি যেন বলছে অঙ্কুশ। মেয়েটাও হাসতে হাসতে ঘাড় নাড়াচ্ছে। দৃশ্যটার একটাই মানে হয়, যেটা কিছুতেই বিশ্বাস করতে চায় না আরাধনা। নির্নিমেষে তাকিয়ে থাকতে থাকতে চোখটা জ্বালা করছিল। বুকের ভেতরটায় মনে হচ্ছিল ভোঁতা কোনো অস্ত্র দিয়ে ঘষে চলেছে কেউ। থেঁতলে যাচ্ছে নরম মাংস, রক্তে মাখামাখি হচ্ছে। বর্ষা কাছে কফি আর স্ন্যাক্স নিয়ে আসতে পাগলের মতো সেদিকে দৌড়ল আরাধনা। ভিড় ঠেলে বর্ষাকে খুঁজে বের করে বলল, আমি কিছু খাবো না বর্ষা, শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে, শিগগির চল এখান থেকে। সে কি রে, কি হয়েছে? উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল বর্ষা। জানি না, প্লিজ এখান থেকে বেরোই চল। বাইরে বেরিয়ে বর্ষাকে চমকে দিয়ে অটোতে চড়ে বসল আরাধনা। আর একটু দাঁড়ালেই কেঁদে ফেলবে। প্রিয় বন্ধুর থেকে সত্যিটা আড়াল করার শক্তি আর নেই। কোনো মতে মুখ বাড়িয়ে বলে গেল, আসছি রে। বাড়ি ফিরে জামাকাপড় না পাল্টেই বিছানায় আছড়ে পড়ল। এত বড় ধাক্কাটা সামলাতে খিমচে ধরল বিছানার চাদর। দুচোখ দিয়ে হু হু করে বেরিয়ে আসছিল তপ্ত অশ্রু। অপমান, বঞ্চনা আর প্রতারণার দুঃসহ যন্ত্রণায় এক নরম হৃদয়ের দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যাওয়ার সাক্ষী ছিল ভিজে যাওয়া বালিশটা। ক্লান্তি এসে কখন ঘুম পাড়িয়ে দিয়ে গেছিল বলতেই পারে না। ঘুম ভাঙল অধৈর্য বেলের আওয়াজে। অনবরত বেল বাজিয়ে চলেছে অঙ্কুশ। উঠে গিয়ে দরজা খুলল আরাধনা। কি হয়েছিল, শুনতে পাও না? বিরক্ত মুখে কথাটা বলে আরাধনার দিকে তাকিয়ে থমকাল অঙ্কুশ। কোথায় গেছিলে? তোমার মিটিংয়ে। বোর হচ্ছিলাম তাই চলে এসছি। মানে? জুতো খুলতে খুলতে রুক্ষ ভঙ্গিতে বলল অঙ্কুশ। ওর স্পর্ধা দেখে অবাক হচ্ছিল আরাধনা, তবুও শান্ত গলায় বলল, মানে যেটা বলেছি সেটাই। তোমাদের অফিসের মিটিং আজকাল মলের ফুড কোর্টে হয়। চমকে উঠল অঙ্কুশ।
কিন্তু মহা ধরিবাজ, ভাঙবে তবু মোচকাবে না। নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো ঘরের দিকে। তাচ্ছিল্যের গলায় বলে গেল, তোমার আজেবাজে কথা শোনার সময় নেই। শুনতে তো তোমাকে হবেই। পথ আটকে দাঁড়িয়ে পড়েছে আরাধনা। মাঝরাতে কি নাটক শুরু করেছ? অঙ্কুশের চোখে বিরক্তি। ওই মেয়েটা কে? কঠিন গলায় বলল আরাধনা। যেই হোক, তাতে তোমার কি? আরাধনাকে ঠেলে সরিয়ে দিল অঙ্কুশ। জানো না আমার কি? কেন ঠকাচ্ছ আমাকে এভাবে? চিৎকার করে উঠল আরাধনা। চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো অঙ্কুশ। দাঁতে দাঁত চেপে বলল, ঠকাচ্ছি বেশ করেছি, তোমাকে আর ভাল লাগে না আমার, এখন বিদে হলেই বাঁচি। এমন রূঢ় বাক্যে কেঁদে ফেলল আরাধনা। মানুষ এভাবেও বদলে যেতে পারে, নিজের চোখে না দেখলে যে বিশ্বাসই করত না। ঘুমিয়ে পড়েছে অঙ্কুশ। ড্রয়িং রুমের সোফায় ঘুমহীন জ্বালা ধরা চোখে জেগে বসে রইল আরাধনা। রাতটা ভোর হবার অপেক্ষা শুধু। এই ঠিকানায় আর ফিরবে না সে। পিকলু অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল। নতুন নতুন চাকরি, প্রথমেই লেট লাতিফ হিসাবে নাম কিনতে চায় না। খেতে বসেছিল সে, তখনই বেল বেজে উঠল। এখন আবার কে এলো বাপু? বিরক্ত মুখে দরজা খুলতে গেলেন অসীমা। পরক্ষণেই মায়ের উল্লসিত গলার আওয়াজে ইঠো হাতেই কে এসেছে দেখতে গেল পিকলু। ছোট্ট একটা ব্যাগ হাতে হাসি মুখে দাঁড়িয়েছিল আরাধনা। অসীমা মেয়েকে টেনে এনেছেন ঘরে। দিদি, দারুণ সারপ্রাইজ দিলি তো, কিচ্ছুটি না বলে একেবারে এসে হাজির। পিকলুও খুশি লুকোতে পারছে না। নিজের বাড়িতে আসতে হলে বলে কয়ে আসতে হবে নাকি? হাসছিল আরাধনা। তা নয়, তবে আগে যখনই এসেছিস বারবার ফোন করে কান ঝালাপালা করে দিয়েছিস। চিংড়ির মালাইকারি করে রাখবে, নলেন গুড়ের রসগোল্লা আনিয়ে রাখবে, এইসব কিছুই তো করলি না এবারে। জবাব দিল না আরাধনা। অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তুই এতদিন বাদে এলি, আমি আজ অফিস যাচ্ছি না, ছুটি নিয়ে নি একটা। পিকলু হাসি মুখে বলল, তাই নাকি? কিন্তু অঙ্কুশদার অসুবিধা হবে না? কেন, কচি খোকা নাকি ও? অসীমা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে লক্ষ্য করছিলেন। কেমন যেন মনমরা দেখাচ্ছে ওকে। হাসির মধ্যে যেন প্রাণ নেই। মেয়ের শেষ কথাটা খটকা বাড়িয়ে তুলল তার। এভাবে কথা বলছিস কেন? ঝগড়া করে এসেছিস? সন্দিগ্ধ গলায় বললেন অসীমা। দীর্ঘশ্বাস ফেলল আরাধনা। মনে মনে বলল, ভালোবাসা থাকলে তবে তো ঝগড়া থাকবে মা। পিকলু সন্দেহে দৃষ্টিতে তাকাচ্ছিল। আরাধনা তাড়া দিল, ভাই তুই বেরিয়ে পড়, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। পিকলু বেরিয়ে যাওয়ার পর অসীমা মেয়েকে চা জলখাবার খেতে দিলেন। খেতে পারছিল না আরাধনা। গলার কাছে দলা পাকিয়ে আছে কষ্ট। খাবার নামবে কোথা দিয়ে? অঙ্কুশের মুখটা মনে পড়ছে শুধু, আর কান্না পাচ্ছে। কিন্তু এত দুর্বল হলে চলবে না। নিজের ভালোবাসাকে এত ছোট হতে দিতে পারবে না সে। খেতে পারছিস না কেন? খাচ্ছি তো। মায়ের দিকে তাকালো আরাধনা। আমাকে তুই ভুল বোঝাতে পারবি, বল কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, আসলে কদিন থেকে খুব অ্যাসিডিটি হচ্ছে, তাই হয়তো। কিচ্ছু না হলেই ভালো, ঝগড়া টগড়া হলে আমাকে লুকোস না। আরাধনা জানে সত্যিটা বললেই মায়ের হাসি মুখ কালো হয়ে যাবে। পিকলুও চিন্তায় পড়বে। না, এক্ষুনি কিচ্ছু বলতে পারবে না সে। সময় যেন হাওয়ায় উড়ে যাচ্ছে। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। অঙ্কুশ এ কদিনে একবারও খোঁজ করেনি। করবে এ আশা ছিল না আরাধনার। তবুও কেন এত কষ্ট হয়? মাকে আর ভাইকে বানিয়ে বানিয়ে বলেছে অঙ্কুশের সাথে ফোনে কথা হচ্ছে। নিজের কষ্টের ভাগ কাউকে দিতে পারেনি। এত লজ্জার কথা বলবেই বা কোন মুখে? আজকাল পিকলুও কেমন করে যেন কথা বলে। আগের হাসি খুশি ভাবটা আর নেই। মনে হয় দিদি এখানে আছে বলে খুব বিরক্ত। মা কিছু বলে না যদিও, কিন্তু গম্ভীর হয়ে থাকে। কেন, নিজের বাড়িতে একটু বেশি দিন থাকতে পারে না আরাধনা? এটা তো ওরও বাড়ি। পিকলু একটু আগে অফিস থেকে ফিরেছে। মা খেতে দিয়েছে ওকে। চা খেয়ে নিজের ঘরে শুয়েছিল আরাধনা। বিছানায় শুয়ে থেকেই পরিষ্কার শুনতে পেল পিকলু বলছে, কি হয়েছে জিজ্ঞেস করেছিলে মা? করেছি তো কতবার, কিছুই তো বলে না, শুধু বলে কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি তো যায় না কেন, বসে আছে কেন এতদিন ধরে? পিকলুর বিরক্ত গলা। আমি কি জানি বাপু, এমনিতেই ভয়ে মরছি। দেখো গিয়ে কি করে এসেছে। অঙ্কুশদাও একবারও খোঁজ নেয় না দেখেছ? দোকানে হাত চাপা দিয়েও রেহাই নেই। ইচ্ছে না থাকলেও কথাগুলো শুনতেই হবে। অস্থির পায়ে ও ঘরে দৌড়ে গেল আরাধনা। নিজের ভাই যদি এত অবিশ্বাস করে, তাহলে আর কে বিশ্বাস করবে আমায়, বলতে পারিস? দিদিকে দেখে প্রথমে চমকে উঠেছে পিকলু। তারপরে নিজেকে সামলে নিয়ে বলেছে, বিশ্বাস করার জায়গা রেখেছিস তুই? কেন, কি করেছি আমি?
আবার জিজ্ঞেস করছিস এতদিন ধরে এখানে পড়ে আছিস কি করতে? অঙ্কুশদার প্রতি কোনো দায়িত্ব নেই তোর? বেশ করেছি এখানে পড়ে আছি, এটা আমারও বাড়ি, যতদিন খুশি থাকবো এখানে, তুই বলার কে? বিয়ের পর তো শ্বশুরবাড়িটাই মেয়েদের নিজের হয় বলে শুনেছি। বাঁকা হাসি পিকলুর মুখে, কষ্টে বুক পুড়ে যাচ্ছিল আরাধনার। অসহায়ভাবে মায়ের দিকে তাকালো। মা চুপ করে বসে আছে। এর মানে পিকলুর কথায় সায় আছে মায়ের। আর কত প্রিয়জনদের বদলে যাওয়া মুখ দেখতে হবে। যে বাড়িটা একদিন ওর নিজের ছিল, আজ সেখানেই কেউ চায় না ওকে। এই পিকলুই একদিন দিদির কতনে ওটা ছিল। মায়ের পরে দিদির সঙ্গেই ছিল ওর যত আহ্লাদ। এখন এই পিকলুই দিদিকে আর এ বাড়িতে থাকতে দিতে চায় না। মানুষ এভাবেও বদলে যায়। তাহলে অঙ্কুশ আর কী দোষ করল? এ বাড়িতে আমি যতদিন খুশি থাকব, ইচ্ছে হলে নিজেই বেরিয়ে যাব, তবে তোর অঙ্কুশদার বাড়িতে যাব না কিছুতেই, এটা জেনে রাখ। বলতে বলতে কেঁদে ফেলল আরাধনা। কেন যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেনি? এতটা অসহায় তো কখনো মনে হয়নি নিজেকে। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আরাধনা। এ বাড়ির পাটও চুকল তার। এখন যদি বর্ষাতের বাড়িতে থাকতে দেয় কিছুদিন, আর কোথাও কি যাওয়ার জায়গা আছে ওর? দিদির যাওয়ার পথের দিকে তাকিয়েছিল পিকলু। কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ভয়ে বুক কাঁপছিল অসীমার। মেয়ের কথায় পরিষ্কার সর্বনাশের ঘণ্টা বেজে গেছে। এবারে আত্মীয়স্বজন পাড়াপ্রসিদের কি জবাব দেবেন? বাড়ির পরিবেশ কেমন দমবন্ধ হয়ে গেছে। এতদিন যা বা একটা আবরণ ছিল, এখন খসে পড়েছে সব আবরণ। পিকলুর সঙ্গে কথাই বলে না আরাধনা। পিকলুও চুপচাপ থাকে। মায়ের সঙ্গে কাজের কথা ছাড়া আর কোনো কথা হয় না। নিজেকে যথাসম্ভব ঘরের মধ্যে গুটিয়ে রাখে আরাধনা। এরা কেউ চায় না ওকে, মনে পড়লেই কুকড়ে যায় ভেতরে ভেতরে। বিপদে না পড়লে এ বাড়িতে আর একদিনও থাকত না। এক সন্ধ্যায় বাইরের ঘরে বসে টিভি দেখছিল আরাধনা। দেখছিল না, তাকিয়েছিল শুধু। কিছু একটা নিয়ে থাকতে হবে তো। এমন সময়ে বাইরে পিকলুর বাইকের আওয়াজ পাওয়া গেল। এর মানেও ফিরেছে। উঠে নিজের ঘরের দিকে পা বাড়াল। কিছুতেই ভাইয়ের মুখোমুখি হতে চায় না। অনেক অভিমান, অনেক অভিযোগ জমে আছে। দিদি দাঁড়া! ঘরে ঢুকে পড়েছে পিকলু। ঘুরে তাকিয়েছে আরাধনা। তুই কেন ফিরে যাচ্ছিস না বলতো? স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পিকলু। এখানে আছি বলে খুব অসুবিধে তোর? তুই কিন্তু আসল কথা এড়িয়ে যাচ্ছিস। আমি জিজ্ঞেস করেছি তুই ফিরছিস না কেন? জবাব না দিয়ে চলে যাচ্ছিল আরাধনা। পেছন থেকে হাত টেনে ধরেছে পিকলু। বিরক্ত আরাধনা ঘুরে দাঁড়ালো কড়া কথা বলবে বলে, কিন্তু পিকলুর চোখের দিকে তাকাতেই থমকে গেল। কি নরমই চোখ দুটো! মায়াবী ভালোবাসা ছায়া ফেলেছে পিকলুর চোখে। চোখ নামিয়ে নিল আরাধনা। গলার কাছে অবাধ্য অশ্রুবিন্দু না ঠেলাঠেলি করছে। বেশিক্ষণ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না। তুই এত বোকা কেন দিদি? ওই হারামজাদাটাকে এমনিই ছেড়ে দিয়ে চলে এলি, তাও আবার চুপ করেছিলি এতদিন, কিচ্ছু বলছিলিস না আমাদের, কেন? চমকে মুখ তুলে তাকিয়েছে আরাধনা। পিকলুর চোখে ক্রোধের ছায়া। আর পারল না আরাধনা। ভাইকে জড়িয়ে ধরে ভেঙে পড়ল কান্নায়। জমিয়ে রাখা কষ্টগুলো ছিটকে এলো গলা দিয়ে। পিকলুর শক্ত মুখে জড়িয়ে রইল দিদিকে। যে এত কষ্ট দিয়েছে তার ভালো মানুষ দিদিটাকে, তাকেও ছাড়বে না কিছুতেই। অসীমা দৌড়ে এসেছেন মেয়ের কান্নার আওয়াজে। পিকলুর মুখে সব শুনে তিনি স্তম্ভিত। বোকা মেয়েটা এত কষ্ট জমিয়ে রেখেছিল এতদিন ধরে। ভাগ্যিস পিকলু খোঁজ খবর নিল কদিন ধরে, তাইতেই তো সত্যিটা সামনে এলো। কোনো মতে বললেন, এতদিন আমাদের বলিসনি কেন কিছু? লজ্জা করছিল মা, নিজের হেরে যাওয়ার কথা বলতে ইচ্ছে করছিল না। বসে যাওয়া গলায় কোনো মতে বলল আরাধনা। হেরে যাওয়া কাকে বলে এটাও জানিস না দিদি? হারবে তো ওই শয়তানটা, দেখিস কি করি। মেয়েটা আমাদের অফিসেই কাজ করে, জানিস এটা? কোন মেয়েটা? যার সঙ্গে লীলা খেলা চালাচ্ছে তোর মহান বর। মেয়েটা জানতই না লোকটা বিবাহিত। একই সঙ্গে দুজনকে ঠকাচ্ছিল শুয়োরটা। এবারে দায়িত্ব নিয়ে ওর জীবন শেষ করে দেব আমি। কি করবি? আমি নই, তুই করবি। লোকটার অ্যাগেনস্টে কেস করবি। ফ্রডটার থেকে ডিভোর্স চাইবি। কেস করতে হবে? পারবো আমি? আরাধনা অস্ফুটে বলল। বোকা বোকা কথা বলিস না তো। পারবি না মানে কি? তোর জীবনের এতগুলো বছর নষ্ট করে দেওয়ার দায় লোকটাকে নিতেই হবে। নতুন করে জীবন শুরু করবি তুই। আমরা তোর পাশে আছি। আরাধনা তাকিয়েছিল ভাইয়ের দিকে। এই ভাইটাকেই কতটা ভুল বুঝেছিল কদিন আগেও। একবার বিশ্বাস ভাঙলে বুঝি এরকমই হয়। কাউকেই আর বিশ্বাস করতে পারা যায় না। যে ভ্রমের মধ্যে ছিল এতদিন, আজ কেটে গেছে। আর পেছন ফিরে তাকাবে না আরাধনা। এবারে শুরু সামনে এগোনোর পাড়া। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।